হাই যে বন্ধুরা, আমি মেহের। আমাদের ভালোবাসা ছোঁয়া চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প পড়তে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বুকের ভিতরে তীব্র এক ভয় জমে আছে। এই ভয় কিসের জন্য তা জানে না ফিহা। কিভাবে মানুষটার মুখোমুখি হবে তা নিয়ে প্রচণ্ড দ্বিধা কাজ করছে। বাচ্চাটার মাধ্যমে সত্যি কি সে ডাক পাঠিয়েছে? নিচতলার হল করে অসংখ্য অনেক অতিথির ভিড়ে চুপচাপ হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। 3 ধাপ সিঁড়ি পেরোলে সামনে একটা উঠোন। ছোট্ট উঠোনের শেষ মাথায় লোহার জং ধরা বড় গেট। গেটটা এখন বিয়ের আমেজে ঝলমল বাতিতে সেজে আছে। গেটের একটু সামনেই ঘুমন্ত পশুর মতো থেমে আছে কালো ক্যালিনান, যার মালিক এখন পোশাক বদলে কিছুক্ষণের ভেতর অনুষ্ঠানে যুক্ত হতে চাচ্ছে। আজ হলুদের বর্ণিল এক আমেজ। চারধার জুড়ে হলুদ, বাসন্তী, কমলা রঙের বাহার। চোখ জুড়ানো মিঠে মিঠে এই আনন্দ উৎসব কেমন করে আসবে এই পাথর কঠিন মানুষটা? তার ধোপ দুরন্ত টানটান ইস্ত্রি করা ফর্মাল অফিসের গেটআপ পাল্টে কিভাবে আসবে সে অন্য অদেখা সবচাইতে দুর্দান্ত রূপে কি আজ দেখা দেবে? দুরু দুরু করে প্রখর শীতালু কম্পন ওর বুকের ভেতরে প্রচণ্ড কাঁপিয়ে তুলল। স্ত্রীর চোখে দূরে থেমে থাকা গাড়িটার পানে দাঁত খিঁচুনি দিয়ে তাকিয়ে রইল। কাল ওই গাড়িটার ব্যাকসিটে কোণে ছোট্ট খোলসের মতো জড়তপ্ত দেহটা নিয়ে ঘুমিয়ে পড়েছিল ফিহা। শুধু হালকা হালকা ওর মনে আছে, প্রচণ্ড হাড় কাঁপুনের শীতের ভিতর ওর কেন যেন এতটুকু পরিমাণ কষ্ট হয়নি। মোলায়েম একটা সুখ ঘুমের ভিতর পুরোটা রাস্তা লম্বা জার্নি অবিরাম বৃষ্টির ঝিরিঝিরি বর্ষণে এখানে এসে পৌঁছেছিল। হঠাৎ ডান খাতের উপর হাত পড়তে আমল কেঁপে উঠল ফিহা। আকস্মিক কেমন ঘটনায় মুখ ঘুরিয়ে চাইলে সরাসরি ফিমাকে দেখতে পায়ও। ফিমা বোকা বোকা মুখে ভ্যাবাচাকা খেয়ে বলল, হলোটা কি? এভাবে চমকে উঠলি কেন? দূর থেকে যে ফিহা ফিহা বলে ডাকছি, কথা কানে যায় না? ফিয়া অপ্রস্তুত ভয়টা দ্রুত সামাল দিয়ে বলল, সরি, শুনতে পাইনি। বলো, কি জন্য তুমি ডেকেছিলে? মা তোকে যেতে ডেকেছে, উপরে চল। উপরে সবাই হলুদ ছোঁয়ানো শেষে ছোটদের জন্য এখন অপেক্ষা করছে। গাধার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করতে হবে না। হলুদ ছোঁয়ানো শেষে মেহেদি দিতে হবে। সবাই বলতে সব বড়রা? হ্যাঁ, সব বড়রা। আর একটা কথাও বলবি না, চুপচাপ সঙ্গে যাবি, ব্যাস। বড় বোনের কাট কাট ভঙ্গির আদেশ শুনে চুপচাপ হাঁটা দেয় ফিহা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ফিমা ওর দিকে সরু চোখে করে বলে, মা তোকে এই পাতলা শাড়িটা দিল কেন? গরমের মধ্যে আমাকে একটা ফালতু জামদানি গছিয়ে দিয়ে কি প্রমাণ করতে চায়? আমি যে এসব শাড়ি টাড়ি পরা একেবারে পছন্দ করি না, এটা কি তার বিবেক বুদ্ধিতে খেলেনি? আশ্চর্য সব কাণ্ড কারখানা। আবার কিনা বড় বড় গলায় চাপা ছাড়ে। আমার নজরে 2 মেয়ে সমান, সব নাটক। দুহাতে শাড়ি ধরে ধরে উপরে উঠতে মুখটা কঠিন হয়ে যায় ফিহা। তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসের প্রতি এরকম নীরব হিংসা দেখে কথাটা না বলে পারল না। গা থেকে এখন খুলে দিই? কি বলো? তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে মা তোমাকে পাত্তাই দেয় না, অথচ সারাটাক্ষণ তুমি মায়ের কাছে আদরের দোলালি হয়ে থাকছো। বুদ্ধিতে বড় হও আপু, এখনো সময় আছে। শুধু শুধু স্বার্থপরের মতো আচরণ করো না। ফিয়ার অমন মুখ ঝামটা দেওয়া উত্তর শুনে অবাক হয়ে যায় ফিমা। কত বড় অসভ্য হলে বড় বোনের সাথে এভাবেও ফাজিলটা উত্তর দেয়। গালে ঠাস করে একটা চড় কষিয়ে জবানটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু বিয়েবাড়ির ভরা আমেজ থেকে কিছু করতে পারল না ফিমা। প্যান্ডেলে কাঠের পিঁড়িতে আসন পেতে বসে আছে বর। গায়ে সাদা স্ট্যান্ডো গেঞ্জি, পরনে আরামদায়ক লুঙ্গি, গলায় একটা সবুজ রঙের গামছা ঝুলিয়ে বসে আছে। বড় একটা আলতা রাঙানো কুলার ভিতর ছোট বাটিতে হলুদ রাখা। হলুদের ভিতর মিশে রয়েছে চন্দন, তার পাশে উপটানের বাটি, সাথে সার সার করে সাজিয়ে রাখা এক স্তূপ দুব্বা ঘাস।
সেখান থেকে একগুচ্ছ ঘাস তুলে বরের গায়ে হলুদ ছোঁয়াচ্ছে শিহাব। গালে হলুদ বুলাতে থাকলে এক মুখ মিটিমিটি হাসিতে টিপ্পনি কাটল দীপ। তাড়াতাড়ি ব্যাপারটা পাকা কর মামা, আর কত দেরি করবি তুই? এখন তো সব হাতের কাছে রেডি করা আছে, জাস্ট চামচটা তুলে খাবারটা নিয়ে মুখের ভেতরে পুরে নিবি। এখানেও কি ব্যাটা ফর্মালিটিস করতে হবে? শিহাব ওর দুই বাহুতে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, সব কিছুর জন্য পারফেক্ট টাইম আছে দোস্ত। এই পারফেক্ট টাইমের আগে ও পরে যাই করবি সেটাই ভুলভাল কাজ হবে। আমি স্মুথলি সব হ্যান্ডেল করতে চাইছি। তোর বিয়েতে কোনো প্রবলেম হোক এরকম ইন্টেনশন নিয়ে দেশে আসিনি। তোর ম্যাটারটা আগে শেষ হোক, দেন আমারটা নিয়ে ভাবতে বসবি। তোর ভাবতে ভাবতে যদি দেরি হয়ে যায় বেটা? নেভার হবে না মাই ফ্রেন্ড, আই ক্যান হ্যান্ডেল ইট ওয়েল। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইউর সুইট হানিমুন। শিহাবের কথা শুনে মুচকি মুচকি হাসি দিল দীপ। বাকি বন্ধুরা একটু তফাতে দাঁড়িয়ে দূরে দাঁড়ানো শাড়ি পড়ুয়ার দিকে তাকিয়ে আছে। মুখে প্রসাধন বলতে কিছুই নেই মেয়েটার। ঠোঁটে লাল টুকটুক করা লিপস্টিক, চোখে কাজল কালো রেখা, বাসন্তী রঙা শাড়িটার ভেতর ছিপছিপে পাতলা ছোট্ট দেহটা মুড়িয়ে রেখেছে, আর কোমর ছাপানো চুলগুলো অবাধ স্রোতে ছেড়ে দেওয়া। দুহাত নেড়ে ছেড়ে হাসি মুখে কী যেন বলে যাচ্ছে মেয়েটা। তার পাশের মেয়েটা সে কথা মুগ্ধ চোখে সরল হাসিতে শুনে যাচ্ছে। মেয়েটার কণ্ঠস্বর এত দূর থেকে স্পষ্ট শোনা যায় না, তবু রিনে কণ্ঠটা দু একবার যা শুনেছে তাতেই মনে হয়েছে বড় মধুর সে কণ্ঠ। মাঝে মাঝে বেসামাল হাওয়ায় উড়তে থাকা চুলগুলো আঙ্গুলে আঙ্গুলে গুজে নিচ্ছে কানে। কানে তার লাল খয়েরি রঙের ঝুমকো। তপন কোল্ড ড্রিঙ্কসের ক্যানে ঠোঁট ছোঁয়াতেই হঠাৎ তার দৃষ্টি দুটো থমথম হয়ে রইল। মেয়েটার কানের কাছে দুর্লভ দর্শনের মতো কালো ছোট্ট তিলটি ফুটে আছে। এই ক্ষুদ্র মোহময় সৌন্দর্যটি তপনের মুখ ভর্তি পানীয়টা মুখেই থামিয়ে দিল। গলা দিয়ে সেটা আর তেষ্টা মেটাতে নামলো না। তপনের অমন চক্ষুস্থির গাল ফলানো অবস্থা দেখে শিহাব কৌতূহল চোখে সেদিকে বরাবর চাইল। সঙ্গে সঙ্গে তার দু চোখ ব্যাপক আশ্চর্যে ফেটে পড়তে তৎক্ষণাৎ তপনের দিকে ফিরল সে। চাপা আক্রোশে ঠাস করে একটা চাটি গসালো শক্ত মাথার পিছনে। বেচারা তপন বৈদ্যুতিক শক লাগার মতো অস্ফুট স্বরে আত্মনাদ করে উঠতে মুখ ফুসকে সবটুকু পানিও ঝর্ণার মতো আমিনের গায়ে গিয়ে পড়ল। আমিনা আহাম্মকের মতো নিজের মোটা গাট্টাকোট্টা শরীরে চোখ বুলালে হঠাৎ বর্ষণে ভিজে গেলে প্রথম মিনিট কিছুই বুঝতে পারল না। এরপর মুখ তুলে তপনের দিকে তাকালে এতক্ষণের পুরো ঘটনা পানির মতো পরিষ্কার বুঝতে পারল। চোখে মুখে খলনায়কের মতো কোপ দৃষ্টি বর্ষণ করে বলল, তুই পিচকারিটা ফেলেছিস? তপন অস্বস্তি ভরা চোখে আমতা আমতা করে বলল, বুবু করা বন্ধ কর। আমিনা নিজের দিকে তর্জনী তাক করে বলল, তুই আমাকে দেখতে পাসনি? তপন বুঝতে পারল এর চাইতে জঘন্য মিথ্যা কথা আর হতেই পারে না। বুড়ো মতো ভারী শরীরের মানুষকে দেখতে পায়নি সে। এর চাইতে নাটকে মিথ্যা আর হতে পারে। কিন্তু এখন কি করে নিজের দোষটা ঢাকা দিবে সে? রাগ রাগ দৃষ্টিতে সে শয়তান শিহাবের মুখটার পানে চাইল। আরেকবার মুখ ঘুরিয়ে তাকালো বহু কষ্টে হাসি আটকাতে থাকা দুই হারামি বন্ধুর দিকে। এদের মতো বাটপার থাকলে সেদে সেদে শত্রু বানাতে হবে। একজন ওয়ান ম্যান আর্মি সেজে হবু প্রিয়তমাকে পাহারা দিচ্ছে, অন্যদিকে দুই গাদ্দার হারামি তপনের দুঃখী দুঃখী বেচারা মুখটা দেখে না পারছে হাসি আটকাতে, না পারছে জল্লাদের মতো আমিনার হাত থেকে বাঁচাতে। বাকিরা সবাই মজা পেয়ে তুমুল হাসিতে হো হো করে হাসছে। আমিনা তার শখের শাড়িটা নষ্ট হবার দরুন ঝাঁঝালো স্বরে কিছু বলতে নেবে, কিন্তু আগেই ছাদের খোলা দরজার পানে সহসা দৃষ্টি থমকে যায়। আর কিছু বলতে পারে না আমিনা। আকাশ পাতাল কুণ্ঠায় পা পিছাতে পিছাতে থাকে। আজও সেই চোখের দিকে তাকালে তার বুকটা ধরফর ধরফর করে কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে এ তথ্য আমিনা জানে না, শুধু জানে ওই শীতল চাহনির চোখ দুটো বহুদূর আগেও
যেমন নিষ্ঠুর দেখাতো, আজও তো তেমনি করে চাপা নির্মমতার পরিচয় দিয়ে যাচ্ছে। তবু এই মানুষটাকে মনে প্রাণে একসময় নিজের করে চেয়েছিল। কত স্বপ্ন বোনা চোখে দিনের পর দিন, রাতের পর রাত এই মানুষটার জন্য ভেবেছে। তার কিশোরী দিনের প্রথম আবেগ, প্রথম চাওয়া, প্রথম উচ্ছ্বাস, প্রথম ভালো লাগা শুধু তার জন্য সৃষ্টি হয়েছিল। এই প্রথম জায়গাটা আজও সেভাবে মলিন পড়ে আছে। শুধু সময়ের তালে তালে বদলে গেছে দিনকাল, তবু বুকের ভিতরে হু হু করে উঠে অপূর্ণতার গল্প। যে গল্প প্রতিটি মেয়ের অন্তরে কিছু না পাওয়ার কষ্ট, কিছু না বলার স্বপ্ন, কিছু অপূর্ণতার ঝুলি হয়ে হৃদয় সিন্ধুকে আজীবন বন্ধ হয়ে থাকবে। কখনো খোলা হবে না সে সিন্ধু, কখনো জানবে না সেই অপ্রাপ্তির কথা। ফিয়া নিজেকে ভিড়ের মাঝে আড়াল করে প্যান্ডেলের সামনে অংশটা দেখতে লাগলো। গায়ে কালো টি শার্ট, লেফট পকেটের কাছে অ্যাডিডাস লেখা, কালো রঙের ট্রাউজার পরে এসেছে। হাতে হলুদ মাখিয়ে দীপের গালে ছুঁয়ে দিতে কি যেন বিড়বিড় করে বলল। কথাগুলো শুনে দীপ একটা হাসি দিতে গিয়ে লজ্জায় চোখ দুটো নিচে নামায়। ফিয়া বুঝতে পারছে না এই রসকসহীন জীবটা কি এমন বলেছে যে দীপ অমন লজ্জা পেল। ন্যাপকিনে হাতটা মুছে নিয়ে যে পথে এসেছিল সে পথেই মানুষটা বেরিয়ে যায়। তবু যাওয়ার আগে চুপচাপ ছাদের প্রতিটি কোণে দূরদৃষ্টি চালিয়ে শুধু একটিবারের জন্য দেখার চেষ্টা করলো, কিন্তু চঞ্চল মুখটার দেখা মিলল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ 3 তলার দরজায় যে অপ্রত্যাশিত ব্যাপারটা দেখতে পেল, তা দেখা সত্ত্বেও শাহিদ অচেনার মতো ভঙ্গি করে পাশ কাটিয়ে নেমে যায়। 3 তলার দরজার কাছে একটি যুবক ঘিরে ছোটোখাটো জটলা। সেই মেয়েটি জটলার ভেতর ফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যুবকের হাতে সেবা যত্ন করছে। যুবক তার হাতটা নিজের হাতে নিয়ে পরম চিত্তে বরফ বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, অতগুলো মেয়ে থাকতে ওরও এটা করতে হলো কেন? আর কেউ কি এসব করতে পারতো না? ও কি তাহলে সব ব্যক্তিকে একই নজরে দেখে? সবার ক্ষেত্রে কি এই পরম সেবাটা বিলাতে থাকে? তাহলে তাহলে তার বেলায় যে হাতে ব্যান্ডেজ করে দেওয়া, দুবার তাকে যত্ন করে খাওয়ানো, তার প্রতি ছোট ছোট অনুভূতিগুলো কি সির্ফ একটা নাটক ছিল? আপনি ঠিক আছেন ভাইয়া? হাত কি এখনো জ্বলছে? না, এখন একটু কমেছে। তোমার সমস্যা না হলে এই মলমটা একটু লাগিয়ে দাও। ফিয়া মুখ তুলে শিয়াবের শান্ত মুখটার পানে এক বুক অস্বস্তি নিয়ে তাকালো। মুখ ফুটে বলতেও পারছে না, ভাইয়া আপনারটা আপনি করে নিন না প্লিজ। কোন খপ্পরে যে পড়েছে ও কে জানে, বারবার একটা না একটা কিছু ঘটেই যাচ্ছে। ফিয়া চুপি চুপি ছাদ থেকে বেরিয়ে যেতে এক দূরে 3 তলার রুমে ঢুকতে নিচ্ছিল, যেন শাহিদকে দেখার আগে গা ঢাকা দিয়ে পালাবে। কিন্তু পথিমধ্যে শিয়াবের সাথে চোটপাট এক ধাক্কা লাগতেই বেচারার হাত উল্টে পুরো গরম কফিটা ডান হাতের উপর ঝলসে যায়। আকস্মিক এমন ভয়াবহ কাণ্ডে হতভম্বের মতো সরি সরি বলতে থাকে ফিয়া, কিন্তু ফর্সা চামড়াটা দগদগে লাল হয়ে উঠলে ফিয়া বাধ্য হয়ে বরফ আনতে আর সেবা করতে লেগে পড়ে। একটু আগে যে ওর সামনে দিয়ে জাদরের মেজাজের লোকটা চলে গেছে, সেই তালটা পর্যন্ত ওর নেই। শিয়াবের হাতে মলম বুলিয়ে দিতেই বাকি উৎসুক মেয়েগুলো যার যার কাজে চলে যায়। এবার সুযোগ পেয়ে শিয়াব গলাটা একটু খাকারি মেরে নরম সুরে বলল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা অকওয়ার্ড লাগছে দেখতে। তোমার যদি প্রবলেম না হয়, ক্যান ইউ সিট দেয়ার ইন দ্য ওপেন ব্যালকানি অর এনি নর্মাল স্পেস? প্রত্যুত্তরে কি বলবে বুঝতে পারছে না ও। এমনি এই লোকটার কাছে অপরাধী বনে আছে। যদি এই দুরন্তপনার কথা মার কান অবধি চলে যায় তাহলে আর রক্ষে নেই। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বলে দিল ফিহা। জি আসুন, ওই দিকের বারান্দায় বসে মলমটা লাগিয়ে দিচ্ছি। শিয়াব কপট হাসিতে চোখ মুখ উজ্জ্বল করে তাকালো। ফিহা তখন হেঁটে হেঁটে দক্ষিণ দিকের বারান্দায় ঢুকে। বিরাট বড় খোলা বারান্দা, কোনো গ্রিল নেই। মেঝেটা চকচকে আয়নার মতো সাদা টাইলসে মোড়া।
5 ফুট উঁচু স্টিলের রেলিং ধরে দাঁড়ালে হু করে বাতাসের ঝাপটা চোখ মুখ ছুঁয়ে যায়। বারান্দার বাঁদিকে বসার জন্য দুটো চেয়ার পাতা, সঙ্গে একটি ছোট্ট গোল টেবিল। চেয়ার টেনে দুজন তখন বসে পড়তে ফিয়া টিউব থেকে মলম নিয়ে হাতের উল্টো পিঠে মাখাতে শুরু করলো। এমনই একটি পুরুষালী হাতে ধানমন্ডির সবচেয়ে সুন্দর বাড়িতে বসে যত্ন করে মলম ছুঁয়ে দিয়েছিল। তবে সেই হাতটি ধরতে একটু দ্বিধা কাজ করেনি। কখনো মনে হয়নি ওই হাত ধরা যাবে না বা ওরকম কিছু। কিন্তু এখন এই হাতটি ধরতে গিয়ে প্রচুর অস্বস্তি ভর করছে। কতক্ষণে কাজটা শেষ করে ইস্তফা দিবে তা নিয়ে যত চিন্তা। এমন সময় শিহাব দূর আকাশের পানে দৃষ্টি রেখে প্রসন্ন চিত্তে বলল, বাংলাদেশের চেহারা খুব সুন্দর। এখানকার আকাশ বাতাস, নৈসর্গিক ও প্রকৃতি, মানুষের মন সব কিছুতে আলাদা একটা টান মিশে আছে। এটা মিশে থাকা ভাবটা আদৌ বিদেশের মাটিতে খুঁজে পেলাম না। সারল্য ভরা কণ্ঠ শুনে ফিয়া মুচকি হাসি দিয়ে বলল, আমাদের দেশটা খুব আন্তরিক ভাইয়া। এই দেশে ধূসর ভরা মাটিতে এখনও পুরনো দিনের স্মৃতি মিশে আছে। প্রাচীন বাংলার দুর্দান্ত শাসনামল যদি কালের আবর্তনে হারিয়ে না যেত, আজ দেখতে এই বাংলাদেশটা কত উন্নত হয়ে দাঁড়াতো। কিন্তু আপনি এমন প্রাকৃতিপ্রেমিক মতো কথা বলছেন কেন? কেন, প্রশংসা করা কি বারণ? এদেশে থাকি না বলে এখানকার রূপ বৈচিত্র্য নিয়ে বলা নিষেধ? না, তা কেন হবে? এই দেশের মানুষ নিষ্ঠুর নয়, যথেষ্ট আন্তরিক। আপনাদের মতো 2 দিনের অতিথিকে সবাই খুব যত্ন আত্তি করবে। ফিয়ার সামান্য খোঁচে দেওয়া কথাতে শব্দ করে হেসে ওঠে শিহাব। মেয়েটা বেশ বুদ্ধিমতী, কথার চাল খুব সাবধানে চালাতে পারে। চেয়ারের হাতলে কোনোই ঠিকে বা হাতটা ঠোঁটের কাছে ভাবুক ভঙ্গিতে রাখলো। চেয়ে চেয়ে গলায় হাসি ঢেলে বলল, কোন স্ট্যান্ডে পড়ছো তুমি? কলেজ আর স্কুল? কলেজ, ইন্টার প্রথম বর্ষে। এত ছোট তুমি? তুমি আমার চেয়ে কম করে হলেও লম্বা, একটা এজে ছোট হবে। একথা শুনে আরও একবার হাসি দিয়ে মুখটা নামাতে যাচ্ছিল ফিহা, কিন্তু শিহাবের কাঁধগুলি দূরের দিকে চাইতে সমস্ত শরীর ঝিমঝিম করে কেঁপে উঠল। চক্ষু ছানাভরা দৃষ্টিতে আস্তে আস্তে ঠোঁট ফাঁক হয়ে যাচ্ছে। পাশের রুমে জানালার কোনো গ্রিল নেই। রুমটা ভীষণ অন্ধকার। সেই অন্ধকারে মাখা রুমের ভিতর অবিচল গম্ভীর দৃঢ় প্রতিজ্ঞ মুখটা ফকির মগে ধীরে ধীরে চুমুক দিচ্ছে। মৃদু বাতাসে কপালের সামনে চুল উড়ে ডান কোণার সেই ছোট্ট সাদা ব্যান্ডেজটা উন্মোচন করে দিল। তার দুচোখ দৃষ্টি কেবল ভয়াবহ, যেন বরফের মতো শীতল হয়ে আছে ওই শ্রানিত ক্ষুব্ধ চোখ। ওই চোখ দিয়ে ফিয়ার উপর কালবৈশাখীর আগাম ঝড়টা বুঝিয়ে দিচ্ছে, যেন ফিয়াকে সে সামনে পেলে একটুও মাফ করবে না, একটুও না। ভিতরে চূড়ান্ত রাগের স্তবক থেকে মনে মনে উচ্চারণ করল শাহিদ, এমন পাপ আমি করিনি যার জন্য এই দৃশ্যটা আমার দেখা লাগবে। কল্পনাও করতে পারিনি কয়েক মুহূর্তের ভিতর এমন কিছু ঘটে যাবে। যেখানে পণ করেছিল ওই লোকের সামনে ও যাবেই না, ধরাই দেবে না, সেখানে ফিয়ার মনে হচ্ছে এখনই তার সামনে যাওয়ার দরকার। নতুবা যে ধ্বংসলীলা ওর আর ওর মানব দরদি সেবা পাওয়া সেই ডাক্তার লোকটির জন্য অপেক্ষা করছে, তাই বিয়েবাড়ির সমস্ত আয়োজনকে চুরমার করে যথেষ্ট। ওই নিষ্ঠুর মেজাজি চরম দাম্ভিক পুরুষটা শুধু শুধু ওর ব্যাপারে ভুল বুঝলো না। তো সামান্য একটু মনুষ্যবোধ থেকে স্বল্প পরিচিত এক ব্যক্তির হাতে শুশ্রূষা বুলিয়ে দিয়েছে, যেটা পথে ঘাটে প্রায় কোনো না কোনো হাঁটু ছিলে যাওয়া পথযাত্রী অথবা আঘাত পাওয়া কোনো মানুষের জন্য নিজের ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিঃস্বার্থ মনে করে থাকে। এটা ওর বাবার সেখানে চমৎকার একটি শিষ্টাচার, যেখানে ওর বাবা সবসময় বলেছেন, প্রতিটি ভালো কাজের জন্য তুমি অবশ্যই প্রতিদান পাবে, তবে এই প্রতিদান তুমি মানুষের কাছে চাইবে না, চাইবে তোমার সৃষ্টিকর্তার কাছে। যখন তুমি কোনো চরম বিপদে পড়বে, একুল ওকুল সব বন্ধ দেখবে, তখনই তুমি সৃষ্টিকর্তার কাছে ওই কাজের জন্য আর্জি জানাতে থাকবে। বলবে, আমার অমুক কাজটির জন্য আপনি মহান সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের একমাত্র অধিপতি, সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি,
সর্বশক্তিমান। আপনি আল্লাহ। আমার অমুক সৎ কাজটির জন্য আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন। কথাটা মনে থাকবে আমার মা। কখনো এই উপদেশ ভোলা যাবে না। এটা হতে হবে একেবারে নিঃস্বার্থ কাজ। নিঃস্বার্থ কাজে দুঃখ আছে, কিন্তু কৃপণতা নেই। আজও ফিয়া বাবার শেখানো চমৎকার ওই বাক্যগুলো নিজের আশু বিপদের ক্ষেত্রে ব্যবহার করলো। মনে মনে তেজস্বী দ্বিতকণ্ঠে নিজেকেই সে স্বগোক্তি করল। এমন ভুল আমি করিনি যার জন্য কাউকে কষ্ট পেতে হবে। যদি আমার এই নিঃস্বার্থ কাজটা কারোর নজরে কষ্টদায়ক হয়, তবে আমি চাইব তার মনের ভুলটা ঠিক হোক। এর জন্য যদি তার সামনেও আমাকে যেতে হয়, আমি নাবিলা হক ফিয়া যাব, তার সামনে যেতে পিছপা হব না। ওয়াশরুমের আয়নায় নিজের সিক্ত মুখশ্রীর পানে অটল দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ মুখটা কেমন শুকনো করে বলল, শুধু কেউ আমাকে ভুল না বুঝুক, আমি এখানে অন্য চিন্তা নিয়ে লোকটার সামনে পড়িনি। আমারই একটা ভুলের জন্য তার হাতে গরম কফিটা পড়ে যায়, যার জন্য আমাকে সেটা শুধরে দিতে হয়েছে। কিন্তু জানালার কাছে যেই হিংস্র চোখজোড়া আমি দেখেছি, এটা ঠিক সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই শেষ সাক্ষাৎটা, যখন তাকে শেষবারের জন্য দেখেছিলাম। এবার মনের ভিতরে কু ডেকে উঠল ফিহার। সেদিনও তো এই মানুষটা ক্রুর চাহনি ছুঁড়ে ওর মুখ পানে তাকিয়েছিল, কিন্তু সে চাহনির অর্থ বোঝার মতো ক্ষমতা বা বুদ্ধি তখনও পরিপক্ক হয়নি ওর। তাহলে এখন যেটা মনে মনে ভাবছে সেটাই কি তবে সত্য? সেদিনও কোনো এক ভুল বোঝাবুঝির কারণে ওভাবেই অন্তর্বৃত্তির দৃষ্টি ছুঁড়ে চুপ করে মানুষটা ক্ষোভ বোঝাচ্ছিল। চকচকে আয়নায় বিন্দু বিন্দু পানি ফোটার মাঝে ফিয়ার বিস্ময় বিমূঢ় মুখটা ফুটে রয়েছে। খোলা জানালা দিয়ে আসা দমকা হাওয়ার দল সেই বদ্ধ স্মৃতির ধুলোমাখা বইটা খুলে দেয়। খসখস করে পাতা উল্টাতে উল্টাতে পিছনে ছুটে যায় ফিহা। একটা পর্যায়ে কাঙ্ক্ষিত অতীতে ফিরে গেলে থমকে যায় ও। কাজল কালো মায়াবী নিখুঁত চোখ দুটো বুঝে নেয় ধীরে ধীরে। দুহাতে সাদা বেসিনের দুদিকে 5 আঙুলে শক্ত করে ধরে ঠিক তখনই অন্ধকার জগতে ফুটে ওঠে অতীতের চোখ ঝলসানো আলো। ভারী বর্ষণমুখর রাত। রাতটির চেহারা ভীষণ কঠিন, ভীষণ হাহাকার করা। থেকে থেকে চমকে উঠেছে কালো আকাশের কুচকুচে বুক। বুক চিরে প্রতিটি ফর্সা চাবুকের আঘাত পৃথিবীর বুকে ভূমিশুদ্ধ কাঁপিয়ে দিচ্ছে। গগন বিদারী চিৎকারে ফেটে পড়েছে আকাশ, যেন তার আজ কোনো মহামূল্যবান সম্পদ বড় নিষ্ঠুরভাবে হারিয়ে গেছে। ফিরে না পাওয়ার দুঃখ যন্ত্রণায় সে ভীষণ কাহিল, সে নিঃস্ব ভরাক্রান্ত। নিশুতি রাতের শুনশানে স্তব্ধ জনহীন পথ ধরে এগিয়ে চলেছে গাড়ি। গাড়ির জন্য আরও 4টা ঘন্টা নষ্ট হয়েছে বাড়িতে। আবহাওয়ার এমন রুড মূর্তি দেখে কোনো গাড়ি চালক বেরোতে চাচ্ছিল না। তার মধ্যে কিভাবে যেন বাবা এই 6 সিটের হাইব্রিড গাড়িটা ব্যবস্থা করে ফেলেছে। গায়ের পাতলা ফিরফিনে সাদা ওড়নাটা আর একটু গায়ে জড়িয়ে নিয়ে জানালায় তাকায় ফিহা। বৃষ্টির করাল ঝাপটায় স্বচ্ছ কাজটা বারবার অসহ্য হচ্ছে। বৃষ্টির মতোই ওর মায়া মায়া আঁখি দুটোতে টলমল অশ্রু। হাতের উল্টো পিঠে চোখটা মুছতে মুছতে পুরো হাতটাই ভিজে গেছে। বাপাশে বসা ফিমা ওর নরম কাঁধে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে চলেছে। ভিজে যাচ্ছে ওর কাঁধের কাছে জামাটা। সামনের সিটে বিড়বিড় করে প্রগলভ করছে শোকার্ত মা। মার ঘোরগ্রস্ত উন্মাদ আচরণগুলো সামাল দিচ্ছে বাবা। পিছনের সিটে 2 বোন তখন গভীর নীরবতায় চুপটি মেরে আছে। সামনে থেকে বাবার ফোনে একটা কল আসলে বাবা তা রিসিভ করে বললেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাই উঠেছি। তুমি বিপদের মধ্যে রক্ষা না করলে কি যে হতো। না না, ওভাবে বলো না বাবা। একটা গাড়িও সেখানে যেতে চায় না। হ্যাঁ, মোংলা বাজারের কাছাকাছি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাবা ফোনটা কেটে দিতেই গাড়িটা বায়ে মোড় নিয়ে সরু একটা পথে ঢুকে গেল। কাদায় প্যাচপ্যাচ করা মেঠো পথ দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় আসলো গাড়িটা। লোহার মরচে ধরা জীর্ণ গেটটা আর শূন্য, কেউ নেই। গেটের কাছে যে বৃদ্ধ লোকটি কোমরে পিছনে
দুহাত বেঁধে দাঁড়িয়ে থাকতো আদরের নাতি নাতনিদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। আর সেই অপেক্ষারত মানুষটি আর নেই। গায়ে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় পাতলা একখানা সাদা টুপি, মুখ ভর্তি ফর্সা দাড়ির মানুষটি কি যে খুশি হতেন। খুশিতে 100 বার এটা ওটা আনার জন্য বাজারের দিকে ছুটতেন তিনি। আফজাল কাদেরের চামড়া কুচকানো মুখ, ফোকলা মুখের প্রাণ জুড়ানো হাসি, হাসি দিয়ে ডাকা নানু ভাই শব্দটা আজও রিনরিন করে বাজছে। ওই নানা মানুষটা পাঞ্জাবের পকেটে হাত ঢুকিয়ে একটা 2 টাকা, কখনো মসজিদ থেকে আনা খুরমা জিলিপি, কখনো মুঠো ভর্তি করে সবার জন্য লজেন্স কিনে আনতেন। তিনি নিজের জন্য কিচ্ছুটি রাখতেন না। আজ পুরনো সব দিনগুলো মনে পড়তে ফিমার শব্দ করে কেঁদে উঠল। কান্না জড়ানো কণ্ঠে বলল, ফিহা, নানু ভাই বাঁচবে তো? মরে যাবে না তো? নানু মারা গেলে আমরা আর কখনো এখানে আসতে পারবো না। ফিমার মুখের দিকে তাকিয়ে বহু কষ্টে কান্নার দলাটা গিলে নিল ফিহা। বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা সামলে অন্য হাতে আপুকে আগলে রেখেছে ও। বুক ফেটে ওরও যে ভেতরটা ছিঁড়ে আসছে তা কাউকে বুঝতে দিচ্ছে না। মনে মনে চিৎকার করেই আর্জি জানাচ্ছে, এই বুড়ো মানুষটা যে করেই হোক আজ সুস্থ হয়ে যাক। অলৌকিকভাবে এমন কিছু হোক যেন তার শারীরিক অবস্থা উন্নতি ঘটুক। বাড়ি ভর্তি অসংখ্য মানুষ গিজগিজ করছে। পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে দূর দূরান্তের বহু লোকজন এই বৃষ্টি মাথায় আফজালকে দেখতে আসছে। সরল মনের মফস্বলবাসীদের ভালোবাসা দেখে বুক ভরা কান্নায় আব্বার পানে চাইলেন নাজনীন। এই মানুষগুলো আব্বাকে কতটা শ্রদ্ধার নজরে দেখে। বাবার সামান্য একটা খবর শুনেই যে যার মতো সব কিছু ছেড়ে ছুড়ে ছুটে এসেছে এখানে। বৃষ্টিও তাদের বাধা দিতে পারেনি। তাদের নজরে আফজাল কাদির একজন সৎ, সাহসী, সত্যবাদী, তার মৃত প্রতীক, যার কাছে ভিখারি এলেও কোনোদিন শূন্য হাতে ফেরেনি। আজ সেই মানুষটা মৃত্যু শয্যা দেখে সকলের বুকে আহাজারি লেপ্টে আছে। কিন্তু অবস্থার উন্নতি আর হলো না। হাতের নাড়ি পরীক্ষা করে ডাক্তার জানিয়ে দিলেন আর বেশিক্ষণ হাতে বাকি নেই। আফসানা বারবার ছেলের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছেন। বাজতে বাজতে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, ধরছে না। যখন শেষ রাতের সবচাইতে কঠিন মুহূর্তগুলো পার হচ্ছিল তখন আব্বার মাথাটা কোলে নিলেন আফসানা। পাশে রোকসানা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাজনীন আব্বার ডান পাশে বসে আছে। নাতি নাতনিরা রন্ধন ভাড়া চোখে শেষ দেখা দেখে নিচ্ছে। একবার চোখ পিটপিট করে সবার দিকে হাসি দিলেন বৃদ্ধ। কি সুন্দরই না তার হাসি, যেন চাঁদের এক টুকরো মিষ্টি জ্যোৎস্না ওই নিষ্পাপ মুখের মৃত্যুক্ষণে ফুটে উঠেছে। চোখের সামনে মৃত্যু দূত দেখতে পেয়েও শেষবারের মতো হাসি দিয়েই বুঝি বিদায় জানালেন আফজাল। যেন অস্পষ্ট কণ্ঠে বলছেন, আলবিদা আমার আপনজন, আলবিদা বসতভূমি, আলবিদা দুনিয়ার মানুষ, আমি চললাম সেই বিদায়। আফসানার দিকে নিভু নিভু নয়নে তাকাতেই ভীষণ দুর্বল কণ্ঠে ক্ষীণতার সাথে বললেন, আমার সাইদ নানারে বকবি না। দু চোখের কোণায় অশ্রু ছাড়তেই শেষ ইচ্ছাটা যেন বলে দিলেন আফজাল। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছেও তিনি প্রাণপ্রিয় নাতিটির কথা স্মরণ করেছেন। শেষ ভালোবাসাটা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা এবং কালেমা জপলেন আফজাল। ধীরে ধীরে ফজরের আজান মুখরিত হচ্ছিল বৃষ্টিপ্রবল প্রকৃতি। আজান শেষ হবার কিছু কাল হতেই চিরনিদ্রায় বিদায় জানালেন আফজাল কাদির। চলে গেলেন দূরে, বহু দূরে অজানা কোনো ভুবনে, যেখান থেকে ফিরে আসা যোগাযোগটুকু বন্ধ রেখেছেন সৃষ্টিকর্তা। আফজাল শেষবারের মতো স্নেহার প্রিয়, সবচাইতে বিশ্বাসভাজন নাতিটির মুখ দেখে যেতে পারলেন না। যেই নাতিটি এই ধরনের বুকে শুধু তারই কথা একমাত্র মনোযোগ দিয়ে শুনত। তার প্রতিটি আদেশের শেষে একটাই উত্তর থাকতো, জি আমি করব, জি আমি মানব। আজকের পর থেকে এই আদেশ সূচকের আজ্ঞা আর কেউ দিতে পারবে না।
তার অন্তর্মুখী নাতিটি আর কখনো নানার স্থানটা খুঁজে পাবে না, ওইটুকু কোমল সান্নিধ্য। ভোরের ফর্সা আলো ফুটতেই শোকগ্রস্ত বাড়ির অন্দরমহল স্বজন হারানোর আহাজারিতে ছেয়ে ওঠে। দাফন কার্য তখনও করা হয়নি, এখনও দোরগোড়ায় পৌঁছতে পারেনি শাইম। দূর সম্পর্কীয় কিছু আত্মীয় আর রোকসানার স্বামী। দীপ একটা পর্যায়ে কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, আর কত অপেক্ষা করবেন বড় আন্টি? ভাইয়া যদি আজ না আসে তাহলে কি নানার লাশ এভাবেই ফেলে রাখবেন? আপনাদের আক্কেল জ্ঞান দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওইদিকে মুরব্বী দাদারা দাফনে এমন দেরি করছেন দেখে পুরো খুব রাগারাগি করছে। কি করবেন এখন? বসে থাকবেন এখানে? তবে একটু পানির পিপাসায় গ্লাসে চুমুক দিচ্ছিলেন আফসানা, কিন্তু দীপের অমন শুল বিধানো কথা শুনে পানিটা আর গিলতে পারলেন না। পিচ করে পানিটা সিঁড়ির কাছে ফেলে সরাসরি দীপের দিকে চাইলেন। মুখের লাগামটা টেনে কথা বল। আমি তোর মা কাকি নই। মা কাকিদের সাথে ওই গলায় চপর চপর করিস। এটুকু শুনেই দুম করে নিভল দীপ। সে যে আবারও অনধিকার চর্চা করে বড় আন্টিকে চটিয়ে দিচ্ছে, এটা সে মোটেও ঠিক করেনি। তবু নিজেকে সাপ সাপ দেখানোর জন্য যেই মুখটা খুলতে নেবে তখনই দূর থেকেই রোকসানার চোখ গরম করে থামিয়ে দিলেন, চক্ষু ইশারায় বুঝিয়ে দিলেন, পেছনে তাকিয়ে দেখ কে আসছে, লক্ষ্য কর। মায়ের নীরব ইশারা বুঝতে পেরে দীপ সঙ্গে সঙ্গে মাথাটা পিছু ঘুরিয়ে তাকালো। দেখলো ঠান্ডা একটা দিনেও প্রচণ্ড ঘেমে আছে এই লৌহকঠিন মুখ। সাদা শার্ট জবজবে ভিজে গিয়ে পুরুষালী দেহের শক্ত কাঠামোর সুদৃঢ় ঘাড় খাঁজটা কাটা কাটা রূপে ফুটে আছে। শার্টের আবরণ ভেদ করে যেন গায়ের উজ্জ্বল বর্ণের চামড়া পুরোপুরি স্পষ্ট। ওই চওড়া প্রশস্ত কাঁধের দিকে তাকালে বুকের ভিতর ভয় ভয় কাজ করে, যেন ওই কাঁধের উপর ভারী ভারী দায়িত্বের বোঝা চাপানো। চুলগুলো এতটাই পাতলা যে হালকা মৃদু বাতাসে কপালের উপর ছুঁয়ে ছুঁয়ে চলছে। তার প্রখরদীপ্ত চোখ দুটো ভাবহীন নির্বিকার, তবু ওই চোখ দিয়ে কর্তৃত্বের মতো ভাব ফুটিয়ে বলল, কাঠিয়া কোথায় রাখা? জড়বুদ্ধির মতো মিনমিন করে হাতটা বাড়ির দিকে দেখালো দীপ। কেন যেন এই ব্যক্তির ঝাঁঝালো তীব্রস্বর শুনলেই জিভটা ওর আড়ষ্ট হয়ে যায়। শাহিদ সেই হাতটা লক্ষ্য করে ডান দিকে তাকাতে দীপকে কাঁপিয়ে দিয়ে বলল, ভিতরে কোন বুদ্ধিতে রাখা হয়েছে তুই জানিস না? কিভাবে মরদেহ রাখতে হয়? ওই ঘরে কোন আন্দাজে রাখতে দিলি? তোকে ফোন করো পর্যন্ত। এবার সিঁড়ির কাছ থেকে বোনপুর কথা কাটলেন নাজনীন। বাবা শাহিদ, আর দেরি করো না বাবা, তোমার জন্য এমনিতেই 2 ঘন্টা দেরি করে ফেলেছি। আর এভাবে রাখা সম্ভব না বাবা, পাড়ার চাচারা খুব মন কষাকষি করছেন। মুরব্বী নামক দলটা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে একটু দূরেই বসে আছে। সেখানে চেয়ার পেতে বসতে গিয়েছে মেজো আন্টি রোকসানা। আশেপাশে মানুষের উপচে পড়া ভিড়। শাহিদ এক পলক তাদের দিকে তাকিয়ে এবার দৃষ্টি ঘুরালো নাজনীনের দিকে। আঙ্কেলকে বের হতে বলুন, আমি ওনাদের সাথে কথা বলে আসছি। নাজনীন ফোলা ফোলা চোখ নিয়ে ভিতরে ঢুকতে কিছুক্ষণের ভিতর দাফন কার্য শুরু হয়ে যায়। পকেট থেকে সাদা রুমালটা বের করে মাথায় টুপির মতো বেঁধে নেয় শাহিদ। নিজের ডান কাঁধে নানা নিষ্প্রাণ দেহের খাটিয়া তুলে গোরস্থানের পথে হাঁটা দেয় সে। বৃষ্টি ভেজা নরম মাটির 3.5 হাত ঘরে শুইয়ে দিল সবাই। চিরতরে শেষবার বিদায় জানিয়ে মাটি চাপা দেওয়া হলো। সবাই যখন দোয়া আরজি শেষে স্ব স্থানে ফিরে যাচ্ছিল, তখন সেই জনমানবশূন্য কবরস্থানের ভেতর পা ঘুরিয়ে ফিরে যায় শাহিদ। কেউ খেয়াল করেনি সে যে পিছু থেকে আর আসেনি। নরম মাটির উপর পা ফেলে ফেলে আবারও সেই সদ্য কবরটার কাছে থামল সে। মাটিতে 2 হাত গেড়ে মাথার কাঁচটায় চুপটি মেরে বসে রইল। মাথা থেকে ডান হাতে টুপিটা খুলে ফেলে বুকের গভীরতম শ্বাস ছেড়ে বলল, আপনি একাই চলে গেলেন, আমাকে অন্যের কাছে বুঝিয়ে পর্যন্ত দিলেন না। সবার মতো আপনিও আমাকে ত্যায্য করলেন না। আমি শুধু সময় চেয়েছিলাম, শুধু মাপ যোগ করার সময়। আপনিও যে অন্যদের মতো আমাকে নিঃসঙ্গতায় ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন এত তাড়াতাড়ি ভাবিনি।
আজও কৃষ্ণাভ চোখের তারায় তারায় সেই পুরনো দিনগুলো ভেসে ওঠে। কখনো রাত বিরেতে নির্ঘুম চোখে, কখনো জ্বরতপ্ত শরীরে সংজ্ঞাহীন ঘোরে, কখনো আজকের মতো তুচ্ছ একটি ঘটনার জেরে। হাত দুটো কোমরের কাছে পিছমোড়া করে বেঁধে শটান জানালার কাছে দাঁড়িয়ে আছে। আকাশে মস্ত একখানা গোলাকার চাঁদ, পূর্ণিমা চাঁদের আলোয় ফুটফুটে জোছনা দিক বিদিক ছড়িয়ে আছে। ঠকঠক করে করাঘাতের শব্দ হতেই আরেকটু সচকিত হলো শাহিদ। কণ্ঠ গম্ভীর করে রাশভারী স্বরে অনুমতি দিল। বাইরে যেই আছেন ভেতরে আসুন। ক্যাচ ক্যাচ করে দরজা খোলার শব্দ হতেই ভিতরে প্রবেশ করলো কেউ। জানালার সামনে কমান্ডো স্টাইলে দাঁড়ানো যুবকটির উদ্দেশ্যে বলল, উপরে যাবি ভাই? আর তো এইসব কাওয়া কণ্ঠের কাউ কাউ শুনতে ভাল লাগে না। উপরে একটু চল, মুডটা একটু আন, আর ওখানকার অ্যাটমসফিয়ারটা জাস্ট বদলাইতে আই প্লিজ, মানা করিস না। এখানে কন্ট্রোভার্সি করাতে আসেনি, যার জন্য এসেছি সে আমার চাইতেও মহাব্যস্ত। কিছু বিদেশি কুকুরদের করার নাটক দেখে চামড়া তুলতে মন চাইছে। পরে তুলিস রে বেটা, এখন উপরে চল, উপরে গিয়ে আড্ডাই বস একটু, আয়। ফাহাদের কথায় তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল শাহাদ। কিছুক্ষণ হবে চতুর্দৃষ্টি হেনে ঠান্ডা মেজাজে বলল, হইচই আড্ডা গল্প গুজব এসব আমি ছেড়ে দিয়েছি। এটা নিশ্চয়ই তোকে নোটিশ চাপিয়ে বলতে হবে না। আমি এখন কি চাই আই হোপ এটা বোঝার মতো পারফেক্ট হুশটা তোর আছে। ফাহাদ বন্ধুর পাথরে পাথরে কথায় হাঁপ ছেড়ে বলল, তোর বিরক্ত লাগে না এভাবে চলতে? ওর সাথে যদি এই ধরনের আচরণ তুই দেখাস তাহলে কিভাবে তুই এক্সপেক্ট করিস ও তোকে বুঝবে? ওর কি ঠেকা পড়েছে যে তোর মতো টেম্পারেটর বোঝা লাগবো? উল্টো তোর এইসব হম্বিদম্বি দেখলে নিজেরই চরম রাগ লাগে। ওহ, রাগটা আমার চাইতেও বেশি। সাইদ, তুই টপিক বদলাবি না? তুই তোর চস্ত চালাকি আমার সাথে খাটানোর আগে আমার পজিশনটাও একটু ভেবে নিস। রাগটা আমারও কোনো অংশে কম না, বাট তোর মতো নাকের ডগায় বারুদ নিয়ে চলি না। তো রাগটাই যেন সব কিছু নষ্টের মূল না হয়। ডোন্ট ফরগেট অ্যাবাউট ইয়োর পাস্ট, ইয়োর এক্স বিলাভড ফিয়াসেক, কন্ট্রোল করিস। বন্ধুর মুখে আবারও জঘন্য দিনের স্মৃতিচারণ শুনে খুব চরম কিছু বলতে যাচ্ছিল শাহিদ, কিন্তু তার পূর্বেই পায়ের মৃদু মৃদু শব্দ শুনে দরজায় তাকালো সে। দরজার মুখে যে প্রাণীটি দাঁড়িয়ে আছে সে ভীষণ অস্বস্তি নিয়ে স্বাভাবিক স্বরেই বলে উঠল, আপনি যদি কাজে ব্যস্ত না থাকেন তাহলে আপনার সাথে একটু কথা। কথাটা আর সম্পূর্ণ করতে পারল না ফিহা। জানালার কাছ থেকে ওই জলদ গম্ভীর স্বরটা ওকে ভর্ৎসনা করে বলল, দরজায় আগে নক করতে হয়, ঢোকার আগে পারমিশন লাগে, কথা বলার আগে আশপাশ দেখে নিতে হয়। এসব আপনি জানেন না নাবিলা হক? আমি এই মুহূর্তে একা নই। কাইন্ডলি রুমের বাইরে গিয়ে ম্যানার্সটুকু শিখে আসুন। আপনার মতো সেবাদানকারী বুদ্ধিমতী মানব দরদি মেয়ের কাছে ইম্যাচিউরিটি অ্যাকসেপ্ট করেনি, বুঝে গেছে? এভাবে ঠান্ডা মাথায় অপমান করতে থেকে ফাহাদ নিজেও টাসকি। কীভাবে কথার ছলাবলায় ফিয়াকে চাক্ষুষ আঘাতে অপমান করলো, কিন্তু কেন? কপালে চিন্তার ভাঁজ ফেলতেই একবার সাইদের দিকে তাকালো, আর একবার দৃষ্টি ঘুরিয়ে চাইল ফিয়ার স্তব্ধ মুখশ্রীর দিকে। কি ভয়ঙ্কর এই দৃশ্য! এরকম শীতল যুদ্ধের মানে কি? হয়েছে কি ওদের মধ্যে? ফাহাদ কিছু বলতে যাওয়ার আগেই মাইন্ড রিডিং ব্যাপারটার মতো সাইদকে পড়ে ফেললো। দরজার দিক থেকে মুখ সরিয়ে সরাসরি ফাহাদের দিকে চিরবিরানো সুরে বলল, চুপ থাকবি ফাহাদ, কারো তরফদারি করবি না। এই মুহূর্তে প্রশ্ন করার জন্য এটা বেটার মোমেন্ট নয়। তুই একে সঙ্গে নিয়ে বের হ। আমি একা থাকবো, কারো মুখ আমি দেখতে চাই না। কেউ একজন একটা কথা ঠিকই বলেছিল, হাই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের কাছ থেকে মূল্য পাওয়া মহা সৌভাগ্যের ব্যাপার। আমি সম্ভবত সেই লাখ নিয়ে জন্মাইনি। কথার আগামাথা কিছু বুঝতে পারল না ফাহাদ। হাবার মতো দাঁড়িয়ে থাকতেই ফিয়ার দিকেও তাকালো, মুখ খুবই শান্ত, যেন কথার আঁচড়ে কিছুই হয়নি ওর। তবু চোখ দুটোর চাহনি কেমন অপলক হয়ে আছে। মুখ ফুটে কিছু না বললেও হাতের মুঠোয় থাকা ছোট ব্যান্ডেজটা দলা পাকিয়ে গেল। সেদিনের বলা ওর ওই কথাটা ওকে উল্টা শুনিয়ে দিয়েছে। ডান হাতের মুঠোয় থাকা ব্যান্ডেজটা ওখানেই ফেলে দিয়ে দ্রুত বেগে পালিয়ে গেল ফিহা। ফাহাদ এমন অপ্রতিভ কাণ্ড দেখে ওর পিছু পিছু ছুটে গেলে সাহিদ এবার একটু শান্ত হলো।
মুখে শক্ত ভাবভঙ্গি স্বাভাবিক করে দরজা লাগাতে চলে যায়। ঠিক তখনই দেখলো ফ্লোরে একটা নতুন ব্যান্ডেজ পড়ে আছে, যার অবস্থা দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এই ব্যান্ডেজখানা কি ও তার কপালের জন্য এনেছিল? ডান হাতের মুঠোয় দুমড়ানো মুচড়ানো ব্যান্ডেজটা ওখানে ফেলে দ্রুতবেগে পালিয়ে গেল ফিহা। ফাহাদ এমন অপ্রতিভ কাণ্ড দেখে দৌড়ে পিছু পিছু ছুটলে এবার যেন একটু শান্ত হয় শাহিদ। মুখের শক্ত ভাবভঙ্গি স্বাভাবিক করে দরজা লাগাতে চলে যায় সে। ঠিক তখনই সে দেখলো ফ্লোরে একটা নতুন ব্যান্ডেজ পড়ে আছে। ইনফ্যাক্ট ওটা ব্যবহার করা হয়নি, কিন্তু অবস্থা একেবারে দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে কি এই ব্যান্ডেজটা তার ক্ষত কপালের জন্য এনেছিল? মুহূর্তের ভিতর গা হিম করা অনুভূতিতে স্থির হলো জুনায়েদ সাঈদ। তার মস্তিষ্কেরা সেন্সরগুলো তীব্র বেগে যেন জানান দিল, ইউ ডিড ইট রং সাইদ। বলটা বাজে জায়গায় করেছ। ও তোমার কাছে নিচ থেকে এসেছিল, কোনো অজুহাত ছাড়া, কোনো কারণ ছাড়াই। তবু যখন নিচ থেকে আসলো তুমি তাকে কেন দূরে ঠেলে দিলে? ওকে তোমার বোল ভাঙাতে আসেনি? যদি না ভাঙাতো তাহলে তোমার হাতে এই ব্যান্ডেজ কেন? তুমি তো তাকে কাছে আসার সুযোগটাই দিলে না। কেন এরকম উগ্র আচরণ করেছো তুমি? কেন মনে হচ্ছে তোমার মতো ব্যক্তিটাই কনফিউশনে ভুগছে? তুমি কে? তুমি কি জানো না? দেন হোয়াই আর ইউ ওভার থিঙ্কিং? জাস্ট লেট ইট গো। পুরো ব্যাপারটা ঠান্ডাভাবে চিন্তা করতেই চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। ডান হাতে ধরা ব্যান্ডেজটার দিকে নীরবে তাকিয়ে থাকলে সেটা দূর থেকে দেখতে পেল লাবিব। তার হাতে গরম গরম ধোয়া ওঠা মালাই চা, 2 কাপ ভর্তি চাটুকু সে বন্ধুর জন্যও এনেছে। পায়ে পায়ে লাবিব কাছে আসতেই বন্ধুর হাতে দুমড়ানো জিনিসটা দেখে ভ্রু কুঁচকে ফেলল। সাঈদ, ব্যান্ডেজের এই অবস্থা কেন? ভরতে বানিয়ে কি করতে চাইছিলি? যতটা জিজ্ঞাসা মুখে প্রশ্নটা করল লাবিব, ততটাই নিরুত্তাপ ভঙ্গিতে ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিল শাহিদ, যেন এই বিষয়ে কথা বলতে সে আগ্রহী না। লাবিব তখনও ভ্রু কুচকানো মুখে আশু ব্যাপারটা বোঝার চেষ্টায় আছে। রুমে ঢুকে মাটির কাপ দুটো জানালার কাছে রাখতেই একটা কাপ বন্ধুকে দিয়ে বলল, গরম গরম দেখে নিয়ে আসলাম, খেয়ে দেখ। কবুল বললে যেই মহিলা তোর শাশুড়ি হতো সেই মহিলা খুব যত্ন করে চাটা বানিয়েছে, চেয়ে দেখ। লাবিবের প্যাচমুখ কথাটা যে ইঙ্গিত বলা হয়েছে সেটা সচরাচর কেউ ধরতে পারবে না। উল্টো বোকার মতো ভাবতে থাকবে, শালা পায়তারা করলো, বলছেটা কি? কবুল, মহিলা শাশুড়ি, এসব আবার কি? সেদিক থেকে তার বন্ধু যেন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারল। তার শান্ত চোখের তারায় তারায় কেমন ম্লান একটা ভঙ্গি ফুটে উঠেছে। চাপা গাম্ভীর্যের আড়ালে থেকে কাপটা তুলতে গিয়ে বলল, আমি হয়তো ওর জন্য ক্যাপেবল না। আমার চাইতেও বেটার কাউকে ডিজার্ভ করে। সেন্সিবল, কেয়ারিং, ডিসেন্ট একটা পার্সন। আমি ওর সাধ্য মতো একটাও পাইনি। সদ্য চায়ে চুমুক দিকেই বিশ্রীভাবে বিষম খেলো লাবিব। তৎক্ষণাৎ টকবগানো চায়ের আঁচটা নরম ঠোঁটটাকে পুড়িয়েই দিল। অসহ্য জ্বালায় নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে উচ্চস্বরে ধমকে উঠল লাবিব। ফাইজলামি মারছিস তুই? খেজুরে কথা না বললে চলে না? সবাই অফ ডে নিয়ে এই তামাশা দেখার জন্য বসে আছি। তোর খালাতো ভাইয়ের নষ্ট বন্ধুরা আজাইরা নাটকবাজি করছে, সেগুলো বসে বসে লাইভ টেলিকাস্ট দেখবো। যা ব্যাগ গোছা তুই। ডিজাব মারালে এখানে তোর থাকা লাগবে না, গেলে এখান থেকে সব যা। পুরোটা চা জানলা দিয়ে জপ করে ছুঁড়ে ফেললো। খাবার রুচিটাই মরে গেছে লাবিবের। সবসময় এরকম উল্টা কথা বললে সহ্য হয়? 1 পা না যেতেই 10 পা পিছানোর চিন্তা করে। শালা খবিস। লাবিব মুখটা বেজার করে আবার হম্বিতম্বি সুরে বলল, নিজের জিনিসটা অন্যের ঘাড়ে চাপাতে যাস না বেটা। যেটা তোর সেটা নিজের বানাতে শিখ। অন্যের কাছে কী কী ডিজার্ভ করে না করে এসব নিয়ে আলগা পিরিত তো দেখতে হবে না। যেটা ডিজার্ভ করে সেটা নিজের মধ্যে আন, ওকে বোঝা। ওর জন্য নিজেকেই ডিজার্ভ বানা। ব্যাটার কাউকে ডিজার্ভ করে এই ময়লা মাখা আক্কাশালী ডায়লগ দিস না ভাই, খুবই ছ্যাবলা লাগে। লাবিব এখনো জানে না তার প্রাণপ্রিয় বন্ধু একটু আগে কি কাজটা করেছে। সে যে ঠান্ডা মাথায় জবরদস্ত একখানা অপমান করে দিয়েছে। তার জন্যই তো সে ডিজার্ভ নামক শব্দটা উচ্চারণ করলো।
লাবিব বন্ধুর খামোশ অবস্থা দেখে আবারও চিড়বিড়িয়ে উঠল। মাঝে মাঝে মনটা চাই তোর পেটে একটা চাকু ঢুকিয়ে দিই। শালা শুধু শুধু চুপ থাকিস কেন? কথা বললে কথার উত্তর দেওয়া যায় না? আমার কথা বলতে মন চায় না, যা এখান থেকে। তাহলে তোমার দুঃস্ব রানীকে সামনে এনে দিই, কি বলো? তখন তো ঠিকই তোমার মুখ দিয়ে মিছরির মধু ঝরবে। জানালা থেকে মুখ সরিয়ে বন্ধুর দুষ্টু দুষ্টু মুখটা দেখে নিল শাহিদ। চাটা তো খেলোই না, উল্টো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাজলামো করে যাচ্ছে। লাবিব জানানোর জন্য আবার কিছু বলতে নিবে, তার আগে শাহিদ মুখ ঘুরিয়ে দেয়াল ঘড়িটার সময় দেখল। মুখ দিয়েই যেন অদৃশ্য হিসাব নিকেশ করে ফেললো। ফাহাদকে কল কর লাবিব, বাড়ির মেইন কানেকশনটা এক্ষুনি কাট অফ করতে বল। লাবিব কথা শুনে ভয় মিশ্রিত চোখে তাকালো। সেও শাহিদের দৃষ্টি লক্ষ্য করে ঘড়িটা দেখে বলল, কি করবি তুই? বাড়ির মেইন লাইনটা কাট অফ করতে কেন বলেছিস? শাহিদ, এমনিতে নেটওয়ার্ক লো, প্লিজ এমন কিছু এই মুহূর্তে করিস না যা সাদে সাদেই। লাবিবের কথায় কোনো মনোযোগ দিল না শাহিদ। ট্রাউজারের রাইট পকেট থেকে পার্সোনাল মোবাইলটা বের করে নিজেই কি যেন একটা করলো। অন্যদিকে ধ্যান না দিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায় সে। এদিকে লাবিব অদ্ভুত আশঙ্কাটা টের পেতেই জলদি জলদি কাপ দুটো হাতে নিয়ে বন্ধুর পিছু পিছু ছুট লাগালো। 3 তলা দোতলা সম্পূর্ণ খালি, সমস্ত লোকজন 4 তলায় উঠে যে যার মতো আড্ডা দিচ্ছে। এদিকে শাহিদ কিসের জন্য দোতলার দিকে ঢুকছে তা কোনোভাবেই মেলাতে পারছে না লাবিব। ও কেন দোতলায় আসলো? ঘড়িতে কি দেখলো? মোবাইলে কি এমন টাইপ করলো যার জন্য সে রুমেই থাকেনি? পিছু পিছু দৌড়ে আসতেই দেখলো দোতলায় 4টা ইউনিটের সবগুলো দরজা খোলা। তার মধ্যে থেকে 2 নম্বর দরজা দিয়ে সন্তর্পণে ঢুকে পড়লো। ফোনের স্ক্রিনে দ্রুতগতিতে কি যেন টাইপ করতেই ছপ করে কারেন্টটা নিভেও গেল। কি আশ্চর্য, কেন মেইন লাইটটা বন্ধ করে দিল? লাবিব ঘুটঘুটি অন্ধকারের ভিতর কিছু দেখতে পাচ্ছে না। অন্ধের মতো ধীর পায়ে এগোতেই পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে স্বরে সতর্ক করলো, সাউন্ড করবি না। ঠোঁটে স্বজাতীয় শব্দ শুনতেই আস্তে আস্তে চোখ সয়ে এলো লাবিবের। ডাইনিং রুমে একদম শেষ মাথায় একটা বেসিনের সামনে কে যেন মনের সুখে মুখ ধুচ্ছে। সহসা কারেন্টটা চলে যাওয়ায় মুখ বিকৃতি করে বলল, হলি শিট, কারেন্ট চলে গেল নাকি? এখন মুখটা কিভাবে ধোবো? ড্যামিট। কণ্ঠস্বর শুনে চিনতে পারল ওটা দীপের বন্ধু। হ্যাঁ, তৌকির আহমেদ শিহাব। বাইরে থেকে আসা ফিনফিনে পাতলা আলোয় শিহাবের মুখে ফেসওয়াশের ফেনা দেখা যাচ্ছে। এমন সময় শাহিদ ওর দিকে অদ্ভুত একটা কথা বলল। আই এম সরি লাবিব। ওর কথা শুনে যেই লাবিব বলতে নিবে তুই সরি বলছিস কেন? তার আগে বেচারা ট্রাউজারের টালমাটালো ভিড়মি খেয়ে যায়। মাথা নিচু করে দেখলো শাহিদ ওর ট্রাউজারের ফিতাটা খুলে নিয়েছে। তাড়াতাড়ি লাবিব এক হাতে ট্রাউজারের খামজে ধরতে কোনো মতে নিজের ইজ্জতটুকু বাঁচিয়ে রাখলো। চোখ মুখ বিকৃত করে যেই বিশ্রী গালটা দিতে নেবে তখনই পায়ের ওপর 1 টনের পাড়া খেয়ে তৎক্ষণাৎ টোটে হাত চাপলো লাবিব। কখন যে ফাহাদ চোরের মতো দোতলায় এসে ঢুকেছে তার লক্ষ্য করেনি লাবিব। তার পায়ের ওপর পাড়া দিয়ে ফাহাদ চোরের মতো নিচু গলায় বলল, এই লাইভ বা সিনেমা চলছে নাকি? আমিও দেখতে এলাম। শিওর ছিলাম পুংটা সাইড পুংটা স্টাইলে বাঁশ একটা দেবেই। লাবিব ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করলেও অন্ধকারে ফাহাদ কিছুই বুঝতে পারল না। মুখ থেকে হাত সরিয়ে লাবিব অস্পষ্ট স্বরে বলল, পাশরা। ফাহাদ চূড়ান্ত গদ্যবের মতো বলল, পাঁচরা কি? লাবিব কাপ হাতে ট্রাউজার ধরে বহু কষ্টে আবারও বলল, তুই পাশরা। খুবই ফিসফিসিয়ে বলার জন্য ফাহাদ এবারও বুঝতে পারল না। ওর বেটা, লুচ্চা ওয়ার্ড বলতেছিস? পাঁচরা আবার কি? চোখ সরানো অন্ধকারে ফাহাদ এবার ছোট ছোট চোখ করে দেখতে লাগলো। লাবিবের পেটের কাছে হাত খামচানো দৃশ্য আর মুখ খিচুনি দিয়ে কিছু বলার চেষ্টা করছে। ফাহাদ মুখের কাছে মুখ এগিয়ে বলল, তুই গর্ভবতী স্টাইলে পেট ধরে আছিস কেন? পেটে কি হয়েছে? লাবিব এবার ব্যথা সহ্য করতে না পেরে খামচানো হাত দিয়ে সজোরে ধাক্কা মারল ওকে। অমনি কয়েক সেকেন্ডের জন্য ট্রাউজারের কাহিনী বুঝতে পেরে খলখলিয়ে হেসে দিচ্ছিল ফাহাদ। তাছাড়া তাড়াতাড়ি লাবিব ট্রাউজার ছেড়েই বন্ধুর মুখে হাত চাপা দিয়ে ধরল।
রাগারুন মুখে কিরমির করে বলল, পাঁচটা লাগিয়েছিস শালা মূর্খ। পাঁচটা কোনো শব্দ হয়? তোকে পাশ সরাতে বলেছি, তুই পায়ে পা পাড়া দিয়ে। আর বলার ক্ষমতাটুকু পেল না লাবিব। গা কাঁপানো দৃশ্যটা দেখতে পেয়ে দুই বন্ধুই একসঙ্গে কথাটা বিড়বিড় করে বলল। কি করতেছিস দোস্ত? দুহাতে ট্রাউজারের ফিতাটা পেঁচাতে পেঁচাতে শিহাবের পিছনে গেল শাহিদ। শিহাব তখনও চোখ বুজে পানি ঝাপটা দিচ্ছে, কিন্তু বিধিরাম। আর কিছু বুঝে ওঠার আগেই গলায় কঠিনভাবে ফাঁস লাগলো তার। আকস্মিকভাবে নিঃশ্বাস আটকে আসা দরুন কঠিন যন্ত্রণায় দাপিয়ে উঠল শিহাব। পাগলের মতো দুহাত দিয়ে গলার ফাঁসটা সরাতে চাইছে সে, কিন্তু পারছে না। অসহ্য মৃত্যু যন্ত্রণায় সারা মুখ ঘেমে উঠল, তবু নিজেকে ছাড়াতে পারল না শিহাব। দম আটকে ফুসফুস যেন ফেটে আসতে চাইছে। কপালের কাছে ফুটে উঠেছে শিরা উপসেরা। গঙ্গানির মতো গোগো শব্দ করতেই আচানক বলশালী হাত দুটো শিথিল হয়ে যায়। মরণ যন্ত্রণা থেকে মুক্তি পেতেই ধপাস করে ফ্লোরে পড়ল শিহাব। গলায় হাত দিয়ে যক্ষা রোগীর মতো কাঁচতে শুরু করলো। সেই কাতরানো দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখল। এটা যদি আজ বিয়েবাড়ি না হতো, যদি এখানে ওর মা বাবা আর সেই একান্ত মানুষটি না থাকতো, তবে এই নির্লজ্জ শয়তানটাকে বাঁচার মতো ছাড়তো না। যেই হাতটা দিয়ে সুন্দর নাটকটা সাজিয়েছিল, ইচ্ছে করছে ওই হাতের মাংস ছাড়িয়ে হাড় বের করে দিতে। হিংস্র জানোয়ারের মতো ফোঁস দুবার দম ছাড়তেই সেখান থেকে প্রস্থান করলো। লাবিব আর ফাহাদ কতক্ষণ ধরে ভয়াল দৃশ্যটুকু দেখলো তা নিজেরাও জানে না। সামান্য একটা ট্রাউজারের ফিতা দিয়ে ছেলেটার দমটাই যেন বন্ধই করে দিয়েছিল। আর কিছু ভাবনার অবকাশ না দিতেই শাহিদ ফিরে এসে বলল, সরি, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে একটু ধরেছিলাম। এই কুকুরটার জন্য একটু আগে বলে একটা কাজ করেছি, ছেড়ে দিলে একটা মেয়ের উপর অবিচার হতো। তোরা উপরে যা, আমি আসছি। লাবিব স্থির চোখে টান টান গলায় বলল, এটা বিয়ে বাড়ি শাহিদ, সেম কাজটা তুই ফাহিমের সাথে করেছিস, আর এখন এই। কথাটা শেষ করতে দিল না শাহিদ। মুখের কথাটা দাপটের সাথে কেড়ে নিয়ে বলল, আমার জায়গা থেকে আমি ঠিক আছি, না করলে ব্যাপারটা বেশি খারাপ হতো। প্লিজ কথা বাড়াস না। তুই আর ফাহাদ যেই নামগুলোর কথা উচ্চারণ করেছিস, ওদের নাম শুনলে আমার ঘেন্না হয়। কাইন্ডলি কাজটা করিস না, রিকোয়েস্টটা করছি। হাবিব কাঁধে ফিতেটা ঝুলিয়ে চলে গেল শাহিদ। ভালো মতো চুপি দিয়ে দেখল শিহাব এখনও কাতরাচ্ছে। মারণ কাশিগুলো এখনও বন্ধ হয়নি। এই অবস্থা দেখে যদি কেউ সন্দেহ করে, সঙ্গে সঙ্গে লাবিব আর ফাহাদ নিজেদের দিকে মুখ চাওয়াচাই করলো। একসঙ্গে দুই বন্ধুই বিড়বিড় করে বলল, সোহাদ আঙ্কেল, তাড়াতাড়ি এখান থেকে পালা, কুইক। অসহ্যকর গরম শেষে বাইরে একটু বাতাস ছেড়েছে। ধুলোবালি মাখা শো বাতাসে দেহ মন ঠান্ডা হলেও চোখে এসে বালি লাগে। চোখ কচলাতে কচলাতে জানালাটা টেনে দিল ফিহা। সদ্য স্নান শেষে শরীরটা এখন হালকা হালকা অনুভব হচ্ছে। মায়ের দেওয়া হলুদের শাড়িটা আলনায় ভাঁজ করে নিচের তাক থেকে ওড়না টেনে নিল। চুলে জড়ানো তোয়ালাটা দু হাতে আলতো করে খুলতেই ধপ করে চুলগুলো পিঠ বেয়ে নামলো। ধূসর বর্ণের ঢিলে ডালা কামিজটা আর একটু বোধহয় ঢিলে হয়ে গেছে। একটু বড় হয়ে থাকা চারকোনা গলা দিয়ে দু হাতের হাড়টি তার গলার নিচে হাড় ফুটো ওঠা শুকনো দেহটা আন্দাজ করতে পারল। চুলের পানিতে পিঠ ভিজে গেল, হাতের তালু দুটো সাবধানে রাখলো ফিহা। দু হাত ভরা মেহেন্দি যেন এতটুকু নষ্ট না হোক। খুব আনন্দ নিয়ে ঝুমু আপুর কাছ থেকে দিয়ে এসেছে। গলায় পাতলা ফিনফিনে সাদা ওড়না জড়িয়ে একটু বাইরে থেকে ঘুরে আসার চিন্তা করলো। এমন সময় দীপের ফুপু মাজেদা বেগম তাড়াহুড়ো ভঙ্গিতে যেতে নিচ্ছিলেন, কিন্তু ফিয়ার উপস্থিতি দেখে মনে মনে কিছু একটা ভেবে ডাকলেন তিনি। মা শোনো তো একটু। ফিয়া মুখ তুলে দেখল মাজেদা ফুপু ডাকছে। ফুপুর সামনে গিয়ে দাঁড়াতেই তিনি হাতের দিকে বললেন, মেহেদি কি শুকিয়ে এসেছে মা? দুহাত সামনে এনে আবারও একবার দেখে নিল ফিহা। শুকিয়ে এসেছে, কিন্তু আর একটু রাখবে। ফিয়া সরল হাস্যে বলল, আর একটু রাখবো। রংটা গাঢ় হলে আমার কাছে ভালো লাগে। মাজেদা পাল্টা হাসি দিয়ে এবার মূল কথাটা বলেই দিলেন, মেহেদি যেহেতু শুকিয়ে এসেছে, তাহলে আমার একটু উপকার করবে তুমি? একটু তিনতলায় গিয়ে কাঠ আনা দরকার,
গ্যাসের চুলে একদমই আগুন নেই। খাবারগুলো গরম না করলে কি বিচ্ছিরি একটা অবস্থা যে হবে। মা, একটু তিনতলায় গিয়ে কিছু কাঠ এনে দিবে? আমার আবার হাঁটুর ব্যথায় হাঁটতে অসুবিধা হচ্ছে। কাছে পিঠে কাউকেই দেখছি না, সব আড্ডার মজলিসে বসে আছে। মুখ ফুটে কোনো উত্তরটা দিবে বুঝতে পারছে না ফিহা। সরাসরি হ্যাঁ বলে দিলে ফুপুর একটু উপকার হয়, কিন্তু কাঠ আনতে গিয়ে শুকনো মেহেন্দি ঝরঝর করে পড়ে যাবে। আবার না বলে দিলে খুবই খারাপ দেখায়। মায়ের বয়সী মানুষ। ফিয়া মন খাটো করলেও বাইরে থেকে ঝলমলে হাসিটা উপহার দিয়ে বলল, কাউকে আপনার ডাকতে হবে না ফুপু, আপনার কাজ আমি করে দিচ্ছি। কাটানার ঘরটা কোন দিকে সেটা একটু বলে দিন। আমি 3 তলার ঘরগুলো খুব একটা চিনি না। মাঝে তো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ফিয়া 3 তলার দিকে হাঁটা দিল। বাইরে জোরে একটু বাতাস ছাড়লেই কারেন্ট বাবাজি ফুরুত হয়। আজও তাই হয়েছে, যদিও মাঝখানে 10 মিনিটের জন্য গিয়েও আবার চলে এসেছিল, কিন্তু এবারের বেলায় মনে হচ্ছে দেরি হবে। 3 তলায় উঠে আধো আধো অন্ধকারের ভিতর এদিক ওদিক তাকিয়ে একদম ডান দিকের দরজাটা দিয়ে ঢুকে পড়ল। খোলা জানালা দিয়ে যেটুকু অন্ধকার ভাব কেটেছে তাতেই চোখ শুয়ে শুয়ে কাঙ্ক্ষিত রুমটা খুঁজে দরজাটা ধাক্কা দিল। ভিতরে একটা বুনো বুনো গন্ধ। নিঃশ্বাস নিলে কাঠের উগ্র গন্ধে পেট গুলিয়ে আসে। কোত্থেকে যেন মৃদু আলো এসে ঘরটাকে তুলনামূলক আলোকিত করেছে। ফলে কোন কাঠগুলো দেওয়ালে ঠেস দিয়ে রাখা, কোনগুলো ফ্লোরে পাতা, আর কোনগুলো লাকড়ি হিসেবে আনতে হবে সেই মতো ফিয়া গুটুর গুটুর করে কাঠ টানতেই হঠাৎ ঘরটা কেমন মিষ্টি মিষ্টি গন্ধে ভরে উঠল। নিঃশ্বাস টানতেই ভীষণ মিঠে মিঠে গন্ধে মনের কুঠিরে দোল লাগিয়ে দিল। নিজেকেই নিজে আপন সুরে বলল, আমি কি এটা আগেও পেয়েছি? ঘ্রাণটা কেমন চেনা চেনা না? কোথায় পেয়েছি এই সুগন্ধ? আপন মনে ভাবতে থাকলে হঠাৎ নিজেকে কষে দুটো গালি একটা বকা 3টে ধমক মেরে বলল, ফিহার বাচ্চা, তুই এখানে ঘ্রাণ বিশেষজ্ঞ হতে এসেছিস? তাড়াতাড়ি কাঠ নে, হাতে তোল, চুপচাপ ফুপিকে বুঝিয়ে দে। তোর মা এমন চুল ছাড়া অবস্থা দেখলে তোকে লোহা দিয়ে পেটাবে। তাড়াতাড়ি এক ঝাঁক কাঠ তুলে যেই পিছু ঘুরবে ও অমনি পিছনে শটান দাঁড়িয়ে থাকা পুরুষটিকে দেখে ভয় অন্তরাত্মা কেঁপে উঠল। তৎক্ষণাৎ কাঠগুলো ফেলে দিয়ে 2 কদম পিছিয়ে যায় ও। ঢোক গেলে অস্থির দমগুলো টানতে থাকলে হাঁপানোর সুরে বলল, এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? আর একটু হলে স্ট্রোক করতাম। আপনি এমন কেন? শব্দ করে আসা যায় না? নিজের অবিচল দৃঢ় সত্তাটা বজায় রেখে হাত দুটো বুকে ভাঁজ করল। কপালের মধ্যখানে মৃদু কুচকানো ভাব। ওই অটলভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নির্বিকার চিত্তে বলল, আমি কথা বলতে এসেছি, বলে এখান থেকে দেখে চলে যাব। ফিয়া ঢোক গেলে আস্তে আস্তে পেছনের দিকে পেছাতে লাগলো। মৃদু স্বরে তেজ দেখিয়ে বলল, আপনার কথা আমি শুনতে চাইবো? এমনটাই ভেবেছেন আপনি? একটা ম্যানার্সলেস মেয়ের কাছে কেন এসেছেন? আমার মধ্যে তো শিষ্টাচার বলতে কিছুই নেই। যতটুকু দাবুরের সাথে কথাগুলো শোনালো ততগুণ ভয় এখন আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। পাকনামো করে তো ঠিকই কথাগুলো শুনিয়ে দিল, কিন্তু এর পরিণাম এখন কি হবে? পিছাতে পিছাতে কোন দিকে যাচ্ছে তা অনুমান করতে পারছে না। ফিহার হাত পিছনে এক স্তূপ কাঠ ঠেস দিয়ে রাখা। সামান্য ধাক্কা খেলেই সবগুলো কাঠ ওর শরীরের উপর পড়বে। এরপর কোন অবস্থায় হাসপাতালে নিতে হবে কে জানে। এমন বিপদে দেখে নিজেই চুপচাপ পিছাতে লাগলো শাহিদ। তার উদ্দেশ্য ও যেন কোনোভাবেই না পিছা। তাকে সরতে দেখে ও থেমে যায়। শাহিদের সম্পূর্ণ দৃষ্টি তখনও সেই কাঠগুলোর দিকে। একটা অদ্ভুত অস্থিরতায় তনুমন বিচলিত হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ডান হাত বাড়িয়ে থামতে ইশারা করলো শাহিদ। আমি সরে যাচ্ছি, আর পিছাতে হবে না, প্লিজ ওহানিতাম। কথাটা বলার সাথে সাথেই পায়ে একটা হোঁচট খেলো ফিয়া। আত্মস্বরে কোকিয়ে উঠতেই ভুলবশত হাতটা ব্যালেন্সের জন্য ডান দিকে চাপালো। ও বুঝতে পারেনি হালকা ব্যালেন্সের সবগুলো কাঠ জায়গা মতো নড়ে গেছে। চোখ তুলে ডান দিকে তাকাতেই গগন বিদারে চিৎকার। মা বলে প্রচণ্ড ভয় পেল ফিহা।
চোখ মুখ খিচিয়ে দুহাত কান দুটো চেপে ধরল। চরম অপ্রত্যাশিত ঘটনায় দুপ দুপ করে সবকটা কাঠ মেঝেতে পড়তেই ভয়ঙ্করভাবে খিচে রইল। অনেকক্ষণ পর চোখ খুলে তাকালে প্রথম মিনিট কিছুই বুঝতে পারল না। পাঁজরের তলায় তখনও ধরাস ধরাস চাবুক পিঠে যাচ্ছে। নিঃশ্বাসের টালমাটাল অবস্থা একটুও শান্ত হয়নি। চরম উত্তেজনার ভেতর ঢোক গিলতেই পিঠের পেছনে দেওয়ার অনুভব করলো। সামনে থেকে বলশালী ঢালের মতো মাথা নুয়ে আছে মানুষটা। তার হাত দুটো ওর দুকাত ধরে ঠাই তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা ওভাবে নিচু করা কেন? ভয়ে বুঝে আসে স্বরটা খুঁজে পেতেই শুকনো গলায় ডেকে উঠল ফিহা। জনাব। প্রথম মিনিট কোনো সাড়াই দিল না। কানে শুধু ফোঁস করে ঘন নিঃশ্বাস টানার শব্দ পাচ্ছে। মুখের খুব নিকটেই মানুষটার মাথা ঝুঁকানো, চুল। ফিয়া ভয়ে ভয়ে ডান হাতটা চুলের উপর রাখতেই একগুচ্ছ ঠান্ডা শিরশিরে পরশ ওর নরম হাতের তালুই ছুঁয়ে গেল। আঙ্গুলে আঙ্গুলে আস্তে করে বুলিয়ে দিতেই ধীর গতিতে মাথা তুলল লোকটা। চোখে চোখ মিলিয়ে জবাব দেওয়ার আগেই তার চোখ মুখে ব্যথাতুর ছাপটা ফুটে উঠল একটুখানি। নিচের ঠোঁটটা কামড়ে সে ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথাও লেগেছে? ফিয়া প্রশ্নাত্মক মুখে চুপচাপ মাথাটা ডানে বামে না ভঙ্গিতে নাড়িয়ে দেয়। অকপটে কথাটাও বলেই ফেলে, আমার দিকে ঠিকঠাক মতো তাকান, মাথা ঝুঁকাবেন না। আমি নিশ্চিত আবারও জঙ্গলিদের মতো আঁচড় খেয়ে বসে আছেন। এবার মাথাটা তুলে মুখ বরাবর থামিয়ে রাখলো সাহিদ। আর একটুখানি দূরত্ব ঘুচালে ওর কেঁপে কেঁপে ওঠা অধর দুটো তার অধরে ডুবে যাবে। তবু ওই নিষিদ্ধ চাওয়াটুকু প্রাণপণে চেপে সাহিদ নির্লিপ্ত স্বরেই জানালো, ঢাকার জ্যামে 3.5 ঘন্টা লেট হয়। কাউকে অপমান করতে লেট করিনি। গাড়িতে একবার সরি বলছিলাম, আপনি আমার হাতে বেহুশ ছিলেন। কথাগুলো কথা পর্যায়ে বলতে বলতে ফিয়া ঠোঁটের উপর ডান হাত চাপা দেয়। অন্য হাত তখনও হাতড়ে বেড়াচ্ছে সুটাম পিঠে। অতপর হাতটা কাঙ্ক্ষিত জায়গায় আটকে যেতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ধমকের সুরে বলল, আপনি একটা জঙ্গলি, আস্ত জঙ্গলি। আবারও এই কাজ করে বসে আছেন। কাল রাতেই আপনার কপালটা সুস্থ সময় দেখেছিলাম, আজ সেখানে ব্যান্ডেজ চিপকে এসেছেন। আপনি কি মানুষের মধ্যে পড়েন? কি করতে গিয়ে এগুলো করেন? আমিও আপনার বক্তব্য একটু শুনে বোঝার চেষ্টা করি ভেতরে ভেতরে কি চাপাতে চাইছেন, বলুন। শেষের শব্দটা যেন চিৎকার করে বলল ফিহা। দুই চোখ ভরা ক্রোধ নিয়ে ওভাবে একজন নীরব ঘাতী পুরুষকে শাসিয়ে যাচ্ছে ও। সেই নীরব চক্ষুর পুরুষটি উক্ত অবস্থা দেখতে পেয়ে তখনও স্বভাব সুলভ নীরব, যেন এইটুকু ব্যবহার সে পেতেই চাইছে আরও একটু রাগ, ক্ষোভ, অভিমান আর একটুখানি কোমল সান্নিধ্য।